সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২০ বছরের সাহিত্য সাধনায় অসাধ্য সাধন করেছিলেন। তিনি ১৯৪১ সাল পর্যন্ত সুস্থ ছিলেন। ৪২ সালের পরে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান। তিনি কলকাতা বেতারে তিনি কথিকা পাঠ করছিলেন এবং একটি অনুষ্ঠান পরিচালনা করছিলেন। ঠিক সেই সময় ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে তিনি আর কখনো সুস্থ হয়ে ওঠেননি। অনেক চেষ্টা করা হয়েছে দেশে বিদেশে, কিন্তু তার সুস্থতা আসেনি। তার রোগটা কী ছিল, অসুখ কী ছিল, কীভাবে তিনি এই রোগগ্রস্ত হলেন, সেগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা বিতর্ক আমাদের দেশে ১০০ বছর ধরে হচ্ছে। কিন্তু এখন সময় এসছে নজরুল কেন অসুস্থ হলেন, কি সামাজিক কারণে, কি মানসিক চাপে, কারা তাকে অসুস্থ করলো, সেসব নিয়ে আলোচনার অবকাশ আছে। আমরা আজকে নজরুলের চিকিৎসা বিষয়ে কথা বলবো। আমরা আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নিউরো চিকিৎসক, সহযোগী অধ্যাপক ডক্টর নুরুজ্জামান খান। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তাই। তবলা বাজছেন আমাদের সঙ্গে আছেন অপূর্ব এবং কিবোর্ডে আছে শিমু। প্রথমে একটু আলোচনা করে নিই, আসলে নজরুলের এই অসুস্থতার পেছনের কারণটা কি এবং কি কারণে তিনি এই অসুস্থ হলেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ। ১৯৩৭ সালে তার স্ত্রী অসুস্থ হয়ে যান। মূলত তখন থেকেই উনি ওনার মানসিক কিছু আচরণগত পরিবর্তন আসা শুরু করে। তো তখন দেখা যাচ্ছিল উনি ওনার কাপড় চোপড়, যেমন গেরুয়া কাপড় পরা শুরু করলেন কিছু কিছু সময়, বিভিন্ন কালী সাধনা, এই জাতীয় যে জিনিসগুলোকে মানুষ তার মানসিক বৈকল্য হিসেবেই তখন চিন্তা করছিল। কিন্তু আমার কাছে মনে হয় এটা তার অসুখের শুরুর সময়টা এরকম ছিল। কিন্তু তার এই আচরণগত পরিবর্তনগুলো কিন্তু দিন দিন আরও বেড়েই যাচ্ছিল এবং তার ফলশ্রুতিতেই ১৯৪২ সালের একটি অনুষ্ঠানে উনি হঠাৎ করে বাকরুদ্ধ হয়ে যান। তো তারপর থেকে উনাকে নিয়ে তার চিকিৎসার বিষয়ে একটু সতর্ক হন সবাই। তার কিন্তু চিকিৎসা হচ্ছিল কলকাতাতেই, বিভিন্ন ধরনের চিকিৎসা। তো এর মাঝে উনি বিহারের একটি হসপিটালে মধুপুরে তাকে নেওয়া হয় এবং সেখানে উনি ৬৪ দিন ছিলেন এবং সেখানের চিকিৎসকরাও তাকে এটা তার মানসিক বৈকল্য এই জাতীয় মনে করছিলেন। কিন্তু এরপর উনি যখন আবার কলকাতায় ফিরে আসেন, তখন কলকাতাতে লুম্বিনী পার্ক হসপিটাল নামে একটি হসপিটালে ওনাকে নেওয়া হয় এবং ওখানেও বিভিন্ন চিকিৎসকরা ওনার চিকিৎসা করেন এবং তারাও কিন্তু তার মানসিক বৈকল্য এরকমভাবেই বলা হয়। কারণ ওই টাইমে কিন্তু শুধুমাত্র তার আচরণগত বিভিন্ন পরিবর্তন ছিল, আর পাশাপাশি উনি কথা বলতে পারছিলেন না, এই ধরনের একটা প্রসঙ্গ ছিল। তো এই যে চিকিৎসার যে চিকিৎসার অভাব অথবা উন্নত চিকিৎসার যে তাকে দিতে পারছিল না, সেই জন্য কিন্তু আস্তে আস্তে তার অসুখটা আরও প্রকট রূপ ধারণ করছিল। কিন্তু একদিকে আর্থিক দৈন্যতা, আরেকদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সব কিছু মিলেই কিন্তু তাকে আমরা সেই সময় দেখেছি যে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো এরপর যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন পূর্ব পাকিস্তান সরকার নজরুলের চিকিৎসা এবং ভাতার জন্য আমাদের এই অংশ থেকে কিন্তু তাকে আবার ২০০ টাকা করে মাসিক বরাদ্দ করা হয়, ভাতা বরাদ্দ করা হলো এবং সেটি কিন্তু যেটা কলকাতার যে হাই কমিশন ছিল তার মাধ্যমে এই টাকাগুলো দেওয়া হতো। তো এটার পরবর্তীতে কিন্তু আবার পশ্চিমবঙ্গ সরকারও উদ্যোগ নেয় নজরুলকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। কিন্তু তার যে চিকিৎসার যে বিষয়টি, উন্নত চিকিৎসার যে বিষয়টি, সেটি কিন্তু তখনও আমরা দেখি নাই যে তাকে নেওয়া সম্ভব হয়েছে। উন্নত চিকিৎসার বিষয়টা নিয়ে পরবর্তীকালে আপনার সঙ্গে আবার আসছি। আমি ইয়াসমিন মুস্তারিকে বলবো, আপনি কোন গানটি গাইবেন? আমি একটি দাদরা বলা যায়, কাজী নজরুল ইসলামের তো সব ধরনের গান আছে, একটা দাদরা ঢঙের বলে, ঠুমরি আঙ্গিক কিন্তু দাদরা। পাপিয়া আজি কেন ডাকে সখী পিয়া পিয়া পাপিয়া
আজি কেন ডাকে সখী পিয়া পিয়া পাপিয়া শুনি পিয়া পিয়া বল 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 জুড়িছে আমার হিয়া পিয়া পিয়া পাপিয়া এমনি মধু রাতে ছিল সে মোর সাথে এমনি মধু রাতে ছিল সে মোর সাথে সেদিন পাপিয়া এমনি উঠিত ডাকিয়া সেদিন পাপিয়া এমনি উঠিত ডাকিয়া শুনি পিয়া পিয়া বল 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 ঝুরিছে আমার হিয়া পিয়া পিয়া পাপিয়া আজি কেন ডাকে সখী পিয়া পিয়া পাপিয়া সে কি আজ এলো তবে চাঁদেরই মতো নীরবে হাসির ওই জোছনাতে তার দশ দেশে রাঙাইয়া পিয়া পিয়া বল শুনি 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 পিয়া পিয়া বল দুর্দান্ত, অসাধারণ। অনেকদিন পরে একটু খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ইয়াসমিন মুস্তারের গান শুনলাম। অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন
রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল যাচ্ছে বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল। ফিরছি বিরতির পর, আমরা আবারও যাচ্ছি আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ডাক্তার নুরুজ্জামান খান। আমরা নজরুলের যে জায়গাটাতে আপনি এসছেন, যে পয়সার অভাবে, টাকার অভাবে নজরুলকে বাইরে পাঠানো যায়নি, কিন্তু উনি কিন্তু ভিয়েনাতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, ওনাকে নেওয়া হয়েছিল। সেখানে ডাক্তাররা তাকে ঠিক নিউরো ট্রাবলের কথাই বলেছিল, নিউরো সমস্যার কথা বলেছিল যে দেরি হয়ে গেছে, আর আগে আনলে হয়তো ভালো হতো। আপনার কি মনে হয়? তো 1952 সালে প্রথম নজরুলের বাইরে মানে বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে একটা ফান্ড তৈরি করা হয়। সেটা নজরুল নিরাময় সমিতি এই নামে একটা ফান্ড করা হয়। তো কিন্তু নেওয়ায় একটু দেরি হচ্ছিল। এর মাঝে তাকে রাঁচিতে একটি মানসিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 4 মাস নজরুল ছিলেন, কিন্তু বেসিক্যালি তার অসুখের কোনো পরিবর্তন হয় না। অবশেষে 1953 সালে প্রথম নজরুলকে ইউরোপে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। তো যে ভদ্রলোক তার এই ইউরোপে নেওয়ার বিষয়ে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তার নাম না বললেই নয়। তিনি একজন নিউরোসার্জন, অশোক কুমার বাগচি। তার সঙ্গে আমার দেখা হয়েছে। তো অশোক কুমার বাগচি বেসিক্যালি আমাদের বাংলাদেশের সন্তান। তিনি রংপুরের সন্তান এবং পাবনাতে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে কলকাতা মেডিকেল কলেজ এবং ভিয়েনাতে একটি ইউনিভার্সিটিতে তিনি নিউরোসার্জারি বিষয়ে শিক্ষকতা লাভ করেন। তিনি নজরুলের পরিবারের সঙ্গে সংযুক্ত ছিলেন। তো তিনি প্রথম নজরুলকে ইউরোপে নিয়ে যান এবং প্রথমে লন্ডনে যান তারা। তো লন্ডন ক্লিনিকে নজরুলকে রাখেন তারা। বিশেষজ্ঞকে নিয়ে একটি মেডিকেল বোর্ড করা হয়। তারা নজরুলকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এবং নজরুলের একটি স্পেসিফিক একটি পরীক্ষা করেন, সেটাকে বলা হয় এয়ার এনসেফালোগ্রাফি। এটা এক্সরে, যেটাতে ব্রেনের ভিতরে বাতাস ঢুকিয়ে আমরা এক্সরে করে দেখি। এটা অনেক প্রাচীন পদ্ধতি ছিল, কারণ এখনকার যুগের মতো সিটি স্ক্যান, এমআরআই তখন ছিল না। তো এই পদ্ধতিতে তারা এই নজরুলের পরীক্ষা করে ওরা দেখতে পান যে নজরুলের ব্রেনের সামনের অংশটা শুকিয়ে গিয়েছে। তো তখন ওনারা বলেন যে এটি একটি ব্রেনের সমস্যা বা নিউরন ঘটিত সমস্যা, এটার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। ফিচারগুলো, যে সিমটমগুলো, সবগুলো মিলে তারা সবাই একমত হন যে নজরুলের যে অসুখটা, এটা ডেফিনেটলি একটা ব্রেনের অসুখ। এবং এই অসুখটাকে তারা বলেন এটা পিক্স ডিজিজ নামে একটা অসুখ, যেটা ব্রেনের নিউরন ঘটিত বা স্নায়ু ঘটিত একটা অসুখ। এবং এই পিক্স ডিজিজটা হলো যে, এটা সম্বন্ধে দু একটি কথা আমি বলতে চাই। ব্রেনের যে ডিজেনারেশন, ব্রেনটা শুকিয়ে যায়, এই ধরনের অনেকগুলো অসুখ আছে। যেমন এখনও আমরা অনেকে শুনবেন যে ডিমেনশিয়া হয়, বা শুনতে পারেন যে অ্যালজিমার্স ডিজিজ হয়, এরকম একটা অসুখ এই পিক্স ডিজিজ। তো পিক্স ডিজিজে যেটা হয়, ব্রেনের সামনের অংশটা শুকিয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ তার ব্রেনের যে দুই পাশের যে টেম্পোরাল লোব বলি আমরা, এই দুইটা লোবও কিন্তু শুকিয়ে যায়। তো ব্রেনের সামনের অংশটার যে ফাংশন, যেটা বিহেভিয়ারগুলো আমরা করি, আমাদের সব বিহেভিয়ার নিয়ন্ত্রণ করে বা করে ব্রেনের সামনের অংশ, সেটাতে তার চেঞ্জ আসে। অ্যাজ ওয়েল অ্যাজ তার টেম্পোরাল লোবের সমস্যা বা ব্রেনের দুই পাশের অংশটার শুকিয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে এইখানটাই কিন্তু মানুষের এই কি বলে আপনার কথা বলার শক্তিটা এখান থেকে আসে, সেটিও তার লোপ পেয়ে যায়। সে কারণে দেখা যাচ্ছে তার স্মৃতিশক্তি চলে যায়, তার কথা বলার শক্তি চলে যায়। তো ওনারা বলেন যে এই অসুখটা আসলে দুরারোগ্য, এটা ভালো হবে না। তো এটা তাকে যতদিন উনি বাঁচবেন এইভাবেই থাকবেন। তারপরে তো ঢাকায় আনা হলো, এখানে জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের অধীনেও তিনি ছিলেন এবং তিনি ধীরে ধীরে তবে কখনো কখনো তার জ্ঞান ফিরে আসতো, তখন তিনি কিছু কথা বলার চেষ্টা করতেন, গান শুনতেন, এগুলো তিনি করতেন। আপনি খুব শ্রম দিয়ে তার এই চিকিৎসার বিষয়গুলো আপনি দেখেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু গান শুনে নিই। কোন গানটি শুনবো? এ নহে বিলাস বন্ধু ফুটেছে জলে কমল। গানটি আগে একরকম সুর ছিল, এখন এটিকে বলা হয় শুদ্ধ সুর। এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল, এ যে ব্যথা রাঙা হৃদয়ে আখি জলে টলমল। এ নহে
বিলাস বন্ধু এ নহে বিলাস বন্ধু এ নহে বিলাস বন্ধু ফুটেছে জলে কমল এ যে ব্যথা রাঙা হৃদয়ে আখি জলে টলমল এ নহে বিলাস বন্ধু। কমল মৃণাল দেহ ভরেছে কণ্টক ঘায়ে কমল মৃণাল দেহ ভরেছে কণ্টক ঘায়ে শরণ লয়েছি গো তাই শীতল দিঘির জল এ নহে বিলাস বন্ধু। ডুবেছি কালো জলে কত যে জলাশয়ে ডুবেছি কালো জলে কত যে জলাশয়ে শত ব্যথা ক্ষত লয়ে শত ব্যথা ক্ষত লয়ে হইয়াছি শত দল এ নহে বিলাস বন্ধু। কবিরে তোর ক্ষত মুখে কবিরে তোর ক্ষত মুখে ফোটে যে তোর গীত সুর কবিরে তোর ক্ষত মুখে ফোটে যে তোর গীত সুর সে ক্ষত দেখিল না কেউ সে ক্ষত দেখিল না কেউ দেখিল তোরে কেবল সে গীতে দেখিল না কেউ শুনিল গীতে কেবল এ নহে বিলাস বন্ধু এ নহে বিলাস বন্ধু। এই গানটি অসাধারণ হলো। অনেক ধন্যবাদ ইয়াসমিন মুস্তারি, ধন্যবাদ অপূর্ব, ধন্যবাদ শিমু। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে ইয়াসমিন মুস্তারির গান শুনেছি। ডক্টর নুরুজ্জামান খানের কাছে আমরা শুনেছি চিকিৎসার যাবতীয় বিষয়। আমরা নজরুলকে আরও বেশি জানতে চাই। নজরুল আমাদের পাথেয়, নজরুল আমাদের জীবনের সবসময় প্রাসঙ্গিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।